أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما। আমি প্রশ্ন করব, আপনারা উত্তর করার চেষ্টা করবেন। পুলিশ অফিসার অজামিনযোগ্য মামলার গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী কে গ্রেপ্তার করতে গিয়ে কে মনে করে গ্রেপ্তার করে কোর্টে চালান করে। এখানে কার কি অপরাধ? সাতাত্তর দ্বারা। হুম, আইন বলে বাধ্য বা ভুল ধারণাবশত ঠিক আইন আছে, বলে বাধ্য আপনার মনে রাজ্য ধারা বই করছি, ধারা ৭৬। ও ধারা ৭৬। ধারা ৭৬ যদি জনগণ করে তাহলে ৭৯, বিচারকের রায় ৭৮। ঠিক আছে, আপনার উত্তর ঠিক আছে। তো ধারার ভুল আছে, ধারার ভুলে কিন্তু ১ মার্কও পাবেন না। একদম মনে করেন যে ৩ মার্ক থাক, ৪ মার্ক থাক, একদম জিরো। তার উত্তর হবে কেমন? যেহেতু পুলিশ অফিসার অজামিনযোগ্য মামলার গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী কে গ্রেপ্তার করতে গিয়ে তথ্যের ভুল ধারণাবশত নিজেকে আইন বলে বাধ্য মনে করে। আইন বলে বাধ্য কেমন? তার কাছে পরোয়ানা আছে, পরোয়ানা মূলেই তো সে আইন বলে বাধ্য কাজ করতে। সে বাধ্য, আইন বলে নিজেকে বাধ্য মনে করে সে কে মনে করে গ্রেপ্তার করে কোর্টে চালান করেছে। সেহেতু পুলিশ অফিসার পেনাল কোড ৭৬ ধারা অনুযায়ী আইন বলে বাধ্য মোতাবেক তথ্যের ভুল ধারণাবশত বা ভুলবশত অন্য ব্যক্তিকে গ্রেপ্তার করার কারণে কি অপরাধের দায় হতে সে রেহাই পাবে সাধারণ ব্যতিক্রমের ভিতরে। ধারা ৭৬, দণ্ডবিধি ৭৬ ধারা অথবা নিচে পেনাল কোড ৭৬ ধারা। ঠিক আছে, আর একটা প্রশ্ন দেখি। ক আত্মহত্যার চেষ্টা করে কিন্তু খ বাধা দেয় সে বেঁচে যায়। এখানে কার কি অপরাধ? এত সময় নেওয়া যাবে না। যদি এত সময় নেন তাহলে মনে করবো যে পড়ার কিছুই হয় নাই দণ্ডবিধির। কথা বুঝতে পারছেন? ক ৪০৯ স্যার। আত্মহত্যা নিজে করতে পারে কিন্তু করে নাই, মরে নাই, সে ৪০৯ দ্বারা অপরাধী হবে। ৩০৯ ধারা। সরি, ৩০৯ দ্বারা। ৪০৯, ৪০৯ ধারায় কি আছে বলতে পারবেন? ৯ ধারা। রাষ্ট্র নয় স্যার, ওই যে সরকারি ব্যাংকার বা চাকরি, এরপরে তাদেরকে বিশ্বাস কর্তৃত্ব অপরাধ, বিশ্বাস ভঙ্গ। কর্তৃক ব্যাংকার, বণিক, প্রতিনিধি এই সকল ব্যক্তি কর্তৃক যদি কি করা হয়, অপরাধমূলক বিচার করা হয়, সেই অপরাধের ক্ষেত্রে তাদের অপরাধটা হবে কত? ৪০৯ ধারায়। ঠিক আছে, আপনাদের আন্দাজ সঠিক হয়েছে না? উত্তর সঠিক না। আরেকটা প্রশ্ন করি। একজন পুলিশ অফিসার স্বীকারোক্তি প্রদানের জন্য আসামি কে বেধড়ক মারপিট করে। পুলিশ অফিসার এর অপরাধ কি?
330 ধারা নাকি? 330 ধারা এটা, 330, 31। এখানে বলা হয়েছে বেধড়ক মারধর করে বা মারপিট করে। বেধড়ক বলতে কি? অনেকটা বেশি মারপিট করে, মারাত্মক যখন এই টাইপের কিছু একটা, তখন 331 ধারা। আর যদি বলে কোন আমাকে একজন পুলিশ স্বীকারোক্তি আদায় করার জন্য থেকে কি করছে, সাধারণ জখম প্রাপ্ত করছে বা সাধারণ জখম কি করছে, জখম করছে, সেক্ষেত্রে 330। আর বেধড়ক মারপিট, মারাত্মক জখম, গুরুতর জখম, সেক্ষেত্রে 331। ক এর বয়স 7। সে তার পিতামাতাকে ঝগড়া করতে দেখে তার পিতাকে আঘাত করলো, ইহাতে তার পিতার মৃত্যু হইল। এই ক্ষেত্রে ক এর অপরাধ কি? সর্বোচ্চ 5-10 সেকেন্ড সময় নিতে হবে প্রশ্নের উত্তর করতে। এই সকল প্রশ্নের উত্তর করতে সর্বোচ্চ 5-10 সেকেন্ড, মানে আমার প্রশ্ন বলার আগে উত্তর বলা হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? 82 ধারায় বলা আছে, যখন কোনো শিশুর বয়স 9 বছরের কম হবে, সে যে কোনো কাজই করুক না কেন তার অপরাধ হবে না। তাহলে সে 82 ধারা অনুযায়ী রেহাই পাবে। আর আগের প্রশ্নটা যে ছিল পুলিশ অফিসার, যেহেতু পুলিশ অফিসার একজন সরকারি কর্মচারী, সেহেতু পুলিশ আইনের 7-29 ধারা এবং পিআরবি 857 বিধি অনুযায়ী কি হবে, সে বিভাগীয় মামলাও রুজু করা যেতে পারে, বা সে 7-29 ধারা অনুযায়ী কি হবে, দণ্ডিত হবে। 330, 331, সেই সাথে পুলিশ আইনের 7 এবং 29 ধারা এবং পিআর 857 বিধি অনুযায়ী অপরাধী হবে। আর যেহেতু এখানে শিশুর বয়সটা 7 বা 9 বছরের কম, সেহেতু এই শিশু 82 ধারা অনুযায়ী কি হবে, অপরাধের দায় হতে রেহাই পাবে। আর একটা প্রশ্ন, করিম তার বন্ধু রহিমের বাড়িতে গিয়ে ভুলবশত তার মোবাইল টেলিফোন সেট রেখে আসে। রহিমের স্ত্রী উহা তার ছোট ভাইকে ব্যবহার করতে দেয়। এখানে কার কি অপরাধ? অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করণ। হবে হবে না, এখানে রহিম কি করছে, তার বন্ধু বন্ধুর সাথে তার কি বিশ্বস্ততা আছে, তার বিশ্বাস আছে। এখানে বিশ্বাস ভঙ্গমূলক অপরাধ, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ। এই যে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করছে, এখানে শাস্তি হবে 406 ধারায়। অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের সংজ্ঞা 405। যেহেতু দুই বন্ধুর মধ্যে কি বিশ্বস্ততা আছে, এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে এমনি যায় না, তার বিশ্বাস থাকার কারণে যায়, তার সাথে বন্ধুত্ব থাকার কারণে যায়, তার আস্থা আছে একটা, তার প্রতি একটা আস্থা আছে, বিশ্বাস আছে, সেই বিশ্বাসের কারণে কি গেছে, যায় সে কি করছে, ভুল বশত তার মোবাইল সেটটা কি করছে সেখানে রাখা আসছে। এখন বন্ধুর বউ কি করছে, তার ওই মোবাইল সেটটা তার ছোট ভাইকে দিয়ে দিচ্ছে যে তুই এটা ব্যবহার কর, কোনো সমস্যা নাই। এখানে সে কি করছে, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করছে। কে করছে, ওই নারী, যে বন্ধুর বউ মোবাইলটা তার ছোট ভাইকে দিছে, সেই বন্ধুর বউ অপরাধ করছে 406 ধারায়। ক নামক ব্যক্তি তার গৃহত্যাগী পুত্রবধূর 6 বছরের সন্তানকে পুত্রবধূর অমতে নিজের কাছে এনে রাখেন। এখানে কি অপরাধ? এটা থাক, এটা লাগবে না, এটা মানব পাচার আইনে গেছে। আর নারী শিশুর 7 ধারায় অপহরণ। ক তার স্ত্রীকে ক্ষয়ের সহিত অশোভন অবস্থায় দেখে খকে মারধর করে, ফলে খ মারা যায়।
অর্থাৎ ক নামক একজন ব্যক্তি তার স্ত্রী খ অন্য কোনো একজন ব্যক্তির সাথে অশোভন অবস্থায় দেখে ফেলে। দেখে ফেলার কারণে সে কি করে? সে তার স্ত্রী খকে মারধর করে, মারধর করার ফলে তার স্ত্রী মারা যায়। এখানে কয়ের অপরাধ কি? বেবিচারের ধারা আইব 497 আইব। হুম? বেবিচার আইব তো। ব্যভিচার তো না। এখানে কয়ের অপরাধ কি, মানে স্বামীর অপরাধ কি? স্বামী তো বউকে মারছে, মারার ফলে বউ মারা গেছে। মারপিট করছে, মারপিটের কারণে বউ মারা গেছে। এখন এখানে তার অপরাধ কি? স্বামীর অপরাধ কি? স্বামী ক নামক যে ব্যক্তি আছে তার অপরাধটা কি? অপরাধজনক নরহত্যার শাস্তি ধারা 304। যেখানে মেরে ফেলা, যেখানে খুন করা, সেখানে শাস্তি হবে কত? 302, 304। 302, 304। অপরাধজনক 304-এর ক, গাড়ি চালিয়ে 304-এর খ। প্রচুর পড়তে হবে, মানে ধরতে পারবে। এটা মানে বউকে যখন অশোভন অবস্থায় দেখছে, সে তো রাগে, তার মাথা গরম হয়ে গেছে, সে উত্তেজিত হয়ে গেছে, রাগে গেছে। এই রাগার কারণে সে কি করছে? মার দিছে, বউ মারা গেছে। অপরাধজনক নরহত্যা হয়েছে। আর খুন করার ক্ষেত্রে প্রচুর মস্তিষ্ক থাকতে হবে, প্ল্যান প্রোগ্রাম থাকতে হবে, পূর্ব পরিকল্পনা থাকতে হবে, মেরে ফেলার ইচ্ছা থাকতে হবে। এই সকল যাবতীয় কার্যক্রম যখন থাকবে তখন কি হবে? খুন হবে। মার্ডার 300 ধারা, শাস্তি 302। শাস্তি কত? 302। আবার কোনো একজন ব্যক্তি, মনে করেন যেন ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হওয়া আছে, না ধর্ষণ তো মৃত্যুদণ্ড, মনে করেন অন্য কোনো একটা মামলায় কি করা আছে, তার যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি তার হওয়া আছে। সে অবস্থায় যদি সে বাইরে থাকে, বাইরে থেকে যদি আবার কোনো ব্যক্তিকে খুন করে, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অবস্থায় যদি আবার সে পুনরায় কোনো ব্যক্তিকে খুন করে, তাহলে শাস্তি, সর্বোচ্চ শাস্তি কত ধারায়? 303 ঘোষণা করা আছে। বুঝতে পারছেন? প্রশ্ন করার সাথে সাথে ভাই খুব দ্রুত গতিতে উত্তর দিতে হবে। মনিবের মৃত্যুর পর চাকর ক মনিবের বাড়ির মালামাল সহ কি করে? পলায়ন করে। এখানে চাকর ক এর অপরাধ কি? মৃত ব্যক্তির সম্পত্তি আত্মসাৎকরণ কত ধারা? মনে নাই? চারশো 404 ধারা, 403 ধারায় অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ আর সম্পত্তি আত্মসাৎকরণ 404 ধারা। মুখস্থ ঠোরস্থ করতে হবে, না হলে হবে না। উত্তর করতে বেশি সময় নিলে, উত্তরে যদি ভুল হয়, ধারায় যদি ভুল হয়, আপনি জীবনেও পারবেন না, আগাইতে পারবেন না। ধারা 100 100 হওয়া লাগবে। 100-এর ভিতরে যদি 99 হয় তাও হবে না। তবে আপনি যদি দেখা গেল যে 103 হবে না, 104 হবে কোটেশন, আপনি 100 ধারা দিলেন, সেক্ষেত্রে হবে। ঠিক আছে? কিন্তু আপনি 100-এর কাছে যদি 99 দেন, 100-এর কাছে যদি 101 দেন, সেক্ষেত্রে হবে না। কথা বুঝতে পারছেন?
ঠোঁটস্থ করে ফেলতে হবে, একদম ঠোঁটস্থ। গৃহকর্তা রাত্রিবেলা তার ঘরে চোরের উপস্থিতি বুঝতে পেরে লাঠি দ্বারা চোরকে আঘাত করেন, ফলে চোর মারা যায়। এখানে কার কি অপরাধ? ব্যান্ডিস এমো গৃহে প্রবেশ করছে, হ্যাঁ, সে অনধিকার গৃহে প্রবেশ করেছে, অপরাধ চাইছে ব্যান্ডিস দ্বারা। কত? ধারা কত? 442। আহ, এখানে ক নামক একজন ব্যক্তি চুরি করার উদ্দেশ্যে কি করছে? ঘরে প্রবেশ করছে। প্রবেশ করছে। ঠিক আছে, এখন এখানে অপরাধটা কার? অপরাধটা দেখা লাগবে যে ব্যক্তি মেরে ফেলছে তার কি কি অপরাধ। একজন মালিকের, বাড়ির মালিকের অপরাধ। মারি দিছে, সে মারা গেছে। এই মারা যাওয়ার কারণে তার অপরাধ হবে কত? 304 ধারায় অপরাধ করা হবে। দণ্ডবিধি 103-4 ধারায় বলা আছে, সম্পত্তি রক্ষার ক্ষেত্রে যদি কখনো চুরি হয় বা চুরির ক্ষেত্রে সম্পত্তি রক্ষার ক্ষেত্রে কি করা যাবে? যে কোনো অপরাধীর বা চোরের কি করা যাবে? মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। মনে আছে 103-4? হুম। কিন্তু এটা তো ঘটনা না। 103-4 বলা আছে, যদি চুরি করার ক্ষেত্রে 103 ধারাতে বলা আছে সম্পত্তি রক্ষার ক্ষেত্রে কি করা যাবে? অপরাধী ব্যক্তিকে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে অপরাধী ব্যক্তিকে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। তাহলে 103-4 ধারা অনুযায়ী চুরি করতে গেছে, চুরির যে সম্পদ সেই সম্পদ রক্ষা করার উদ্দেশ্যে যদি আঘাতটা করা হয়, তাহলে সেই ব্যক্তি 103-4 ধারা অনুযায়ী কি হবে? রেহাই পাবে। 103-4 ধারা, কিন্তু তার পূর্বে লিখতে হবে যেহেতু চোরকে সে আঘাত করে মেরে ফেলছে, সেক্ষেত্রে সে কত? 304 ধারা অনুযায়ী অপরাধ নরহত্যার অপরাধে অপরাধী হবে, কিন্তু সম্পত্তি রক্ষার ক্ষেত্রে, চুরি করার ক্ষেত্রে, সম্পত্তি রক্ষার ক্ষেত্রে কি 103-4 ধারা হবে, অপরাধের দায় হতে রেহাই পাবে। তাহলে পেনাল্টি কত? 103-4 ধারা। 103-4 ধারা। ক নামক একজন ব্যক্তি খ নামক একজন মৃত ব্যক্তির গলার হার খুলে নেয়, এখানে অপরাধ কি? সম্পদ আত্মসাৎ। 404। মৃত ব্যক্তির সম্পত্তি আত্মসাৎ, ধারা 404। যেখানে মৃত ব্যক্তির সম্পত্তি আত্মসাৎ সেখানে ধারা 404। আমি আগেই বলছি 404 ধারা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে বারবারই প্রশ্ন হয়। মামুন রফিককে দেখতে পেয়ে তাকে পিস্তল দেখায় এবং তার কাছে টাকা দাবি করে, ফলে রফিক তার টাকা মামুনকে দিয়ে দেয়। মামুনের অপরাধ বর্ণনা করুন। মামুন সম্পত্তি অসাধু সম্পত্তি গ্রহণ করে লাইছে, গ্রহণ করলে তো তার আত্মসাৎ দেব। আবার বলেন স্যার। অস্ত্র দেখায়। মামুন রফিককে দেখতে পেয়ে তার পিস্তল দেখায় এবং তার কাছে, ফলে রফিক তার টাকা মামুনকে দিয়ে দেয়।
মামুনের অপরাধ বর্ণনা করুন। স্যার 383 না, বলপূর্বক আদায়। তিরাশি, 85 হবে। 387। তাৎক্ষণিক মৃত্যুর যদি ভয় থাকে সেক্ষেত্রে অবশ্যই কি হবে? চুরি দস্যুতা বলে গণ্য হবে, অথবা বলপূর্বক সম্পত্তি গ্রহণ দস্যুতা বলে গণ্য হবে। কখন? যখন তাৎক্ষণিক মৃত্যুর ভয় থাকবে, আপনার মাথায় যখন পিস্তল ধরবে, গুলি করে দিলে তো আপনি তৎক্ষণাৎ মরে যাবেন। ঠিক আছে? আর বলপূর্বক সম্পত্তি গ্রহণ আপনার এটা পরেও হতে পারে, তৎক্ষণাৎ এটা হয় নাই। ঠিক আছে? যখন তৎক্ষণাৎ তাৎক্ষণিক মৃত্যুর ভয় থাকবে, অর্থাৎ জায়গায় মারা যাওয়ার কোনো ভয় থাকবে, ভয়ভীতি থাকবে, এরূপ যদি হয় তাহলে অবশ্যই কি হবে? দস্যুতা হবে। আর যদি ব্যক্তি 5 জনের বেশি হয় তাহলে অবশ্যই ডাকাতি হবে। তাহলে দস্যুতার অপরাধে সে কি হবে? অপরাধী হবে। শাস্তি হবে কত ধারায়? 392 ধারায়। শাস্তি 392 ধারায়। আর যেহেতু মারাত্মক অস্ত্র সহকারে এখানে দস্যুতা বা ডাকাতি করা হবে, তখন কি হবে? 398 ধারা। শাস্তি কত? 398, 392 বা 398 ধারা। কথা বুঝতে পারছেন? তাহলে 390 দস্যুতার অপরাধে অপরাধী হবে। দস্যুতার অপরাধে অপরাধ হবে, কিন্তু শাস্তি কত? 392 ধারা। অপরাধ 392 ধারা। 390 সংজ্ঞা। 390 তো সংজ্ঞা। সংজ্ঞা কোনো সময় অপরাধ হয় না। সংজ্ঞা তো সংজ্ঞা, দস্যুতার কিন্তু সংজ্ঞাটা 92 হচ্ছে অপরাধী হবে, দস্যুতার অপরাধের অপরাধে অপরাধী হবে। ধারায় হবে, ধারায় অপরাধ হবে। চুরির শাস্তি কত? 79, 80, 81, 82। কখনোই 378 ধারায় চুরির অপরাধ হবে না। কথা বুঝতে পারছেন? অপরাধটা হবে কত ধারায়? 379, 80, 81, 82, 461, 462, 356, 369, এইগুলা ধারায় অপরাধ হবে। কথা বুঝতে পারছেন? আর আমাদের 7 বছরের বালক ক মায়ের অগোচরে মায়ের আংটি নিয়ে জনৈক স্বর্ণকারের কাছে বিক্রি করিয়াছে। ক কি অপরাধ করিয়াছে ব্যাখ্যা করুন। এখানে ক এর অপরাধ অর্থাৎ ওই শিশুর অপরাধ কি ব্যাখ্যা করুন। তাতে 82 হবে, 82 কোন অপরাধ হবে না। 82 ধারা অনুযায়ী অপরাধ হবে না। আর যে ব্যক্তি ক্রয় করছে শিশুর নিকট থেকে, মনে করেন স্বর্ণকার যে ক্রয় করছে, স্বর্ণকারের এখানে অপরাধটা কি? শিশু আইনের কত ধারা? 76, মনে আছে? শিশু আইনে 76, দণ্ডবিধির 413। অর্থাৎ যে ব্যক্তি চোরাই মাল কেনা বেচা করবে, এখানে তো কিনছে, স্বর্ণকার কি করছে? কিনছে। কেনার অপরাধে 413 ধারা, দণ্ডবিধির 413 ধারা অনুযায়ী অপরাধী হবে। আর শিশু আইনের 76 ধারা অনুযায়ী, মনে আছে, যদি কোনো ব্যক্তি কোনো শিশুর নিকট থেকে কোনো চোরাই মাল ক্রয় করে বা এমন কোনো মালামাল ক্রয় করে যা চোরাই মাল বলে গণ্য হবে, বা ওই শিশু কি করছে? চুরি করে নিয়ে এসেছে, এমন মাল যদি কোনো ব্যক্তি ক্রয় করে, তাহলে ওই ব্যক্তির অপরাধ হবে কত? 76 ধারা এবং দণ্ডবিধি 413 ধারা। মনে পড়ে?
এনামুল ভাই বলেন, খুন সহ ডাকাতির শাস্তি কত ধারা? 200, 300, 5 না 6। 396 স্যার। 396। খুন জি সহ স্যার। 300। ডাকাতি। ডাকাতি ক, খ, গ, ঘ, ঙ, মনে করেন 5 বা ততোধিক ব্যক্তি মিলে ডাকাতি করছে। ডাকাতি করে ওই মালামাল বাসায় নিয়ে আসছে। এই মালামাল ক নামক একজন ব্যক্তি অসাধুভাবে গ্রহণ করছে। এখানে ক নামক ব্যক্তির অপরাধ কি? স্যার, ডাকাতি মালামাল অসাধুভাবে গ্রহণ করছে 412। 12 সঠিক। কেরানি বা চাকর কর্তৃক মনিবের অধিকারভুক্ত সম্পত্তি চুরি করা, করার শাস্তি কত ধারা? কেরানি বা চাকর কর্তৃক মনিবের সম্পত্তি চুরি। কেরানি বা চাকর তো 381। 81 সঠিক। খ নামক একজন ব্যক্তি, জাকারিয়া ভাই উত্তর দেবেন। খ নামক একজন ব্যক্তি ব্যাংক হতে টাকা উত্তোলন করে ব্যাগ ভর্তি করে সে বাড়ির পথে রওনা করছে। ক নামক একজন ব্যক্তি, খ নামক একজন ব্যক্তি ওই ক নামক ব্যক্তিকে বল প্রয়োগ করে অথবা আক্রমণ করে তার কাছ থেকে টাকা ভর্তি ব্যাগ নিয়ে দৌড় দিয়ে পালিয়ে যায়। এখানে খ এর অপরাধ কি? আর বলতে পারি না। পারেন না? দণ্ডবিধি 356 ধারা। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে বল প্রয়োগ করে অথবা আক্রমণ করে তার বাহিত সম্পত্তি, বহনকৃত সম্পত্তি যদি কি করে চুরি করে, ছিনিয়ে নিয়ে যায়, যেভাবে নিয়ে যায়, যদি নিয়ে যায় তাহলে তার অপরাধটা হবে 356 ধারায়। কত ধারায়? 356 ধারায়। কথা বুঝতে পারছেন? আর 300 এখানে কিন্তু ধাপে ধাপে বলা আছে। 349 থেকে 351 ধারা পর্যন্ত বল প্রয়োগ, অপরাধমূলক বল প্রয়োগ, তারপরে কি আক্রমণ। তাহলে এখানে মোটামুটি 356, 57, 58 ধারা পর্যন্ত কি আক্রমণের অপরাধ আছে। কথা বুঝতে পারছেন? আক্রমণ সংক্রান্ত, বল প্রয়োগ, অপরাধমূলক বল প্রয়োগ সংক্রান্ত এই যে ধারাগুলো আছে, এই ধারাগুলোর অপরাধ এইগুলাই হবে। যখনই দেখবেন বল প্রয়োগ করছে, অপরাধমূলক বল প্রয়োগ করছে, আক্রমণ করছে, আক্রমণ সংক্রান্ত অপরাধ, তখন মনে করেন যে এই ধারাগুলা আসবে। কোনো নারীর শালীনতা নষ্ট করার জন্য যদি আক্রমণ করা হয়, বল প্রয়োগ করা হয়, কত ধারায়? এই আক্রমণ মনে করবেন আক্রমণ 351, বল প্রয়োগ 349, অপরাধমূলক বল প্রয়োগ 350, তাহলে তো আশেপাশেই হবে। কথা বুঝতে পারছেন? আবার চুরি 378, শাস্তি 379, 80, 81, 82,
শাস্তি পাশাপাশি আছে। দস্যুতা কত? 390। শাস্তি 392, 93, 94, 97, 98। কথা বুঝতে পারছেন? বলপূর্বক সম্পত্তি গ্রহণ, যতগুলো অপরাধ আছে বলপূর্বক সম্পত্তি গ্রহণের, 84, 85, 86, 87, 88, 89 ধারা পর্যন্ত। এর বাইরে বলপূর্বক সম্পত্তি গ্রহণের কোনো অপরাধ নাই। খালি মূল যে ধারাগুলা, চুরি 378, বলপূর্বক সম্পত্তি গ্রহণ 383, দস্যুতা 90, 91, ডাকাতি, এগুলো যদি একটু মনে রাখতে পারেন, আপনার অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করেন 403, মৃত ব্যক্তি 404, অসাধুভাবে আপনার কি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ 405। বিশ্বাসভঙ্গ শাস্তি কত পর্যন্ত আছে? 409 পর্যন্ত। আমার কথা কি বুঝতে পারছেন? মনে রাখার টেকনিক, এই যে অপরাধ গুলা আছে, মূল যে ধারা সংজ্ঞাগুলো আছে, জালিয়াতি 463, শাস্তি কত? 465। তারপরে অনেকগুলো আছে, এগুলোর দরকার নাই, এগুলো সাধারণত ওইভাবে আসেও না। যদি জালিয়াতি হয়, কোনো ব্যক্তি যদি জালিয়াতি করে, তাহলে শাস্তি কত দাঁড়ায়? 465 ধারায়। এভাবেই মনে রাখতে হবে। সবগুলো চার্ট বাই প্যারা করা আছে। কথা বুঝতে পারছেন? আপনার সহায়তার অপরাধ কত দাঁড়ায়? 7 ধারা থেকে মোটামুটি মনে করেন যে এদিকে 18, 19, 20 পর্যন্ত আছে সহায়তার ধারা, সহায়তার অপরাধ, সহায়তা সংক্রান্ত অপরাধ। এছাড়া অন্যান্য জায়গায় আরো সহায়তা আছে, কিন্তু মূল সহায়তার অপরাধ গুলো এখানেই আছে। কথা বুঝতে পারছেন? একটা প্রশ্ন করি, তাহের ভাই উত্তর দেবেন। কোন নামক একজন পুলিশ অফিসার একটি মামলা তদন্তকালে একজন আসামিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার করার পর তিনি 35 ঘন্টা পর ওই অপরাধী ব্যক্তিকে আদালতে হাজির করেন। এখানে ক নামক পুলিশ অফিসারের অপরাধটা কি? আমার কথা বোঝা গেছে। ধারা কত? বুঝতে পারিনি, আবার বলেন স্যার। ক নামক একজন পুলিশ অফিসার কোন মামলার তদন্তকালে একজন আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পর 35 ঘন্টা রেখে কি করে, তারপরে সে আসামিকে আদালতে হাজির করে। এখানে ক নামক পুলিশ অফিসারের অপরাধটা কি? এত সেক্ষেত্রে না। উম, এখানে একটু লেখা দিতে, 166 না, 342। ফৌজদারি কার্যবিধি আইনের 61 ও 81 ধারা অনুযায়ী যখন কোনো পুলিশ অফিসার কোনো অপরাধী ব্যক্তিকে গ্রেপ্তার করবেন, ওই পুলিশ অফিসার সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে, গ্রেপ্তারের সময় হতে পরবর্তী 24 ঘন্টার ভিতরে অথবা অনতি বিলম্বে আদালতে হাজির করবেন বা প্রেরণ করবেন, বা প্রেরণ করতে তিনি বাধ্য। কিন্তু ক নামক একজন পুলিশ অফিসার একজন আসামিকে গ্রেপ্তার করার পর 35 ঘন্টা তিনি কি করছেন? আটক রাখছেন। আটক রাখার কারণে তিনি দণ্ডবিধির 342 ধারা, 1 থেকে 2 দিন, তাহলে 35 দিনে হয়, 35 ঘন্টা 2 দিন হয়, তাহলে 342 ধারা অনুযায়ী অপরাধী হবেন। আর যেহেতু তিনি পুলিশ অফিসার, তাহলে পুলিশ আইনটা আছে, পুলিশ আইনের 7, 29 ধারা অনুযায়ী এবং পিআরবি 857 বিধি অনুযায়ী তিনি অপরাধী হবেন। পেনাল কোড 342, পুলিশ আইনের 7, 29 ধারা, পিআর বা প্রবিধান 857 বিধি। কথা বুঝতে পারছেন? ক্লিয়ার?
অবৈধ অবরোধ বা আটক। অবরোধটা কি, আটক একটাই কথা, আটকে রাখা। আটকটা কি, অবরোধটা কি, আটক বা আটকে রাখা। এভাবে পড়লে কি বোঝা যায়? বোঝা যায় তো, ভালো হয়। ক নামক একজন ব্যক্তি খ নামক একজন মহিলাকে আশ্রয় দেয়। এখন আশ্রয় তো বিভিন্ন রকমের হতে পারে, খাদ্য দিয়ে হতে পারে, বাসস্থান দিয়ে হতে পারে, টাকা পয়সা দিয়ে হতে পারে, বিভিন্ন বিভিন্ন ভাবে আশ্রয় হতে পারে। যেভাবেই হোক, ক নামক একজন ব্যক্তি খ নামক একজন মহিলাকে আশ্রয় দেয়। আশ্রয় দেওয়ার পর কি করে? ক নামক ওই ব্যক্তি খ নামক ওই মহিলাকে এক রাতে জোরপূর্বক ধর্ষণ করে। এখানে ক নামক ব্যক্তির অপরাধ কি? ভাই, অনলি 10 সেকেন্ড সময় লাগবে এগুলা প্রশ্নের উত্তর করতে। স্যার দণ্ডবিধি 52 দ্বারা হলো শতবিশ্বাস, আর হলো 52 ক। কি হয় না, এই মূল জিনিসটা কি, ধর্ষণ। একজন মানুষকে আশ্রয় দিছে, ঠিক আছে, আশ্রয় একজন মানুষ নিয়েছে, ঠিক আছে, কাজটা হয়েছে কি, ধর্ষণ। ধর্ষণের অপরাধ কি? ধারা 9-1, নারী ধারা শিশুর তো 9-1। 52 তো শতবিশ্বাসে এ করছে। কোনো বান্ন টান্ন কিচ্ছু দরকার নাই, কিচ্ছু লাগবে না এই জায়গায়। একজন মানুষ আশ্রয় দিছে, আশ্রয় দেওয়ার পর সে কি করছে? নারীকে মনে করেন যে ধর্ষণ করছে। কথা বুঝতে পারছেন? সেটাতে কি ধর্ষণ করার অপরাধটা কি? ধারা 9-1। অত আশ্রয় দেওয়ার ওই সংজ্ঞা টঙ্গা, এগুলো তো সংজ্ঞা। ধারা 52, এগুলো তো সংজ্ঞা, এগুলো তো অপরাধ হয় না। সংজ্ঞায় কোনো সময় অপরাধ হবে না। সংজ্ঞায় কোনো সময় কি হবে না, অপরাধ হবে না। আমার কথা বুঝতে পারছেন? সংজ্ঞা হলো আপনাকে বোঝার জন্য। চুরি কাকে বলে, চুরি কি, কি করলে চুরি হবে? কোনো ব্যক্তির দখলমুক্ত সম্পত্তি যদি আপনি কি করেন, আপনি এক স্থান হতে যদি অন্য স্থানে যদি অসাধুভাবে যদি হস্তান্তর করেন বা স্থানান্তর করেন, তাহলে চুরি হবে। এটা হলো সংজ্ঞা ভাই, এটা সংজ্ঞা। শাস্তি হবে কত দ্বারা? আপনি চুরি করছেন, কোন একজন ব্যক্তি আপনি সম্পত্তি চুরি করেছেন, শাস্তি 379। ঘর থেকে চুরি করছেন, কত? 380। চাকর হয় আপনি চুরি করছেন, আপনি কেরানি হয় চুরি করছেন, 381। আপনি মারাত্মক অস্ত্র সহকারে কি চুরির উদ্যোগ নিয়ে কি করছেন, আপনি চুরি করছেন, সেক্ষেত্রে 382। এগুলা শাস্তি। সংজ্ঞায়, সংজ্ঞায় সংজ্ঞা কাকে বলে, সংজ্ঞা কি, এগুলাই। কথা বুঝতে পারছেন? এখানে কোনো অপরাধ নাই। অপরাধটা হবে কোথায়? ওই শাস্তিতে। কোন জায়গায় শাস্তি আছে? ডাকাতি কত? 391। শাস্তি কত? 395, 96, 97, 98, 400, 399, 400, 402। ডাকাতির শাস্তি। ভাই, আপনি এমন ভাবে পড়বেন যে মনে করেন প্রশ্ন আমি বলতেছি, আপনি শুধু শুনতেছেন, এর আমার বলা শেষ, আপনার উত্তর করা শেষ। তাইলে মনে হবে যে না আমি পড়ছি। আমার যতটুকু মনে হয়, তাইলে মনে হবে যে আমি পড়ছি। কথা বুঝতে পারছেন? একটু 19-20 হতে পারে, একটু 19-20 হতে পারে। যেমন মনে করেন যে আপনি একটা উত্তর দিলেন 330, না 331। আপনারা যদি একটু বোঝার যদি 19-20 হয়, যেমন বেধড়ক পিটাইছে। বেধড়ক পিটাইছে, এখানে বেধড়ক পিটানোর সাথে যদি দেখা যায় গুরুতর জখম করছে, বেধড়ক ভাবে পিটিয়ে কি করছে, গুরুতর জখম করছে, বা বেধড়ক পিটিয়ে কি সাধারণ জখম করছে, এখানে ক নামক পুলিশ অফিসারের অপরাধটা কি? যদি সাধারণ জখম করে তাহলে 330, গুরুতর জখম করলে 331। এগুলা একটু 19-20 বোঝার ক্ষেত্রে হয়, কিন্তু এই যে ধর্ষণ সংক্রান্ত এগুলো যদি বুঝতে সমস্যা হয়, তাহলে কোনো কিছু পড়াই হয় না আমাদের।
ক একটি কুড়াল দিয়ে কাজ করছে। হঠাৎ কুড়ালটি পাট হতে খুলে গিয়ে নিকটে দণ্ডায়মান খ এর মাথায় আঘাত করে এবং খ নিহত হয়। এক্ষেত্রে ক এর অপরাধ কি বর্ণনা করুন। স্যার 79 দ্বারা। আইনানুগ কাজ করতে গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে, সেই দুর্ঘটনার ফলে যদি কোনো ব্যক্তি মারা যায়, আঘাতপ্রাপ্ত হয় বা কোনো অপরাধমূলক যদি কাজ হয়, তাহলে সেটা কি হবে না, সাধারণ ব্যতিক্রমের ভিতরে তা অপরাধ হিসেবে গণ্য হবে না। আপনার 79টা কি, ওই যে পুলিশ অফিসারকে ভুল তথ্য দিচ্ছে, আপনি আইনানুগ ভাবে কি কাজ করতে বাধ্য, বা আপনি আইন বলে বাধ্য এমন কোনো কাজ করতে যায় কি করছেন, ভুল তথ্যে বশত বা ভুল ধারণা বশত কি করছেন, এমন একটা কাজ করে ফেলছেন যে কাজের ফলে কোনো অপরাধের সৃষ্টি হয়েছে। ঠিক আছে, কিন্তু ওই কাজটা করতে আপনি আইন বলে বাধ্য, আইন আপনাকে বাধ্য করছে, কিন্তু তথ্যের হালকা ভুল, তথ্যের ভুল ধারণা বশত কি হয়েছে, যে কাজটা করার কথা সেই কাজটাই হয়েছে কিন্তু অন্য ভাবে হয়েছে বা অন্য কোনো মাধ্যমে হয়েছে। সেই ক্ষেত্রে মনে করেন যে অপরাধটা একটু চেঞ্জ হয়েছে, সেখানে 79। আর 80, আপনি একটা কাজ করতে পারেন, আপনার বাড়ির নিচে গাছ আছে, আপনি গাছ কাটবেন, গাছ বিক্রি করবেন, ঠিক আছে, এটা আপনার আইনের কাজ। আপনি গাছ কাটতেছেন, হঠাৎ করে একজন ব্যক্তি ওই পাশ দিয়ে যাইতেছে, হাঁটে যাইতেছে, তাকে মনে করেন যে আপনার কুড়াল ছুটে লাগলো, মারা গেল। এখানে 80 ধারা মোতাবেক মনে করেন যে আপনি আইনানুগ কাজ সম্পাদন কালে, ঠিক আছে, যে কাজটা আপনি করতে পারেন, এই কাজটা সম্পাদন কালে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে সেটা অপরাধ হবে না 80 ধারায়। কত ধারায়? ধারা 80। আপনাদের কি দণ্ডবিধি বুঝতে কি আরো সমস্যা, না আপনারা এখনো মুখস্থ কমপ্লিট করেন নাই দণ্ডবিধি? বুঝতে সমস্যা নাই স্যার, পুরোপুরি কমপ্লিট হয় নাই আর কি, মনে থাকে না। কিরকম কমপ্লিট হয় না, মুখস্থ ফুল হয় নাই? মুখস্থ ভুল হয়েছে হঠাৎ করে আর কি, জিনিসটা আর কি এতে আসে না বরাবর। বুঝতে পারছি, এই জন্য আমি বলছিলাম থেকে যে আপনার প্রচুর লেখেন, প্রচুর, যত লিখবেন তত মাথায় থাকবে। আমার কথা বুঝতে পারছেন? কোনো সমস্যা নাই, আপনারা চালায় এইভাবে ইনশাল্লাহ চালায় যান, চালায় যেতে থাকেন, দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। 10:30 বাজে, ক্লান্ত করে কালকে ইনশাল্লাহ আবার রাত্রে ক্লাস হবে, দণ্ডবিধি ফুল আলোচনা করব। এক নজরে মনে করেন দণ্ডবিধি 1 ধারা থেকে 511 ধারা পর্যন্ত একদম ফুল আলোচনা করব। ঠিক আছে, আর যদি কোনো ধারায় কোনো সমস্যা থাকে টোকায় রেখে দেবেন, জাকারিয়া ভাই। আপনি যে একদিন মাঝে ক্লাসে ছিলেন না, যদি কোথাও কোনো সমস্যা মনে হয় অবশ্যই আমাকে কালকের ক্লাসে জানাবেন, আর না হলে ভিডিওগুলো যে দেওয়া আছে অবশ্যই ভিডিওগুলো একটু কষ্ট করে দেখে নেবেন। ঠিক আছে, তাহলে আজকের মতো ইনশাল্লাহ এখানে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।